নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অপারেশন সিন্ধু স্থগিত করা হয়েছে মাত্র। পাকিস্তানের জঙ্গি তৎপরতা বাড়লে আবারও আঘাত আনবে ভারত, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আলোচনা সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতে পারে না, পাকিস্তানকে স্পষ্ট বার্তা ভারতের। জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, বললেন মোদী। পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারে ভারত, কিন্তু সে আলোচনা হবে শুধু সন্ত্রাসবাদ আর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলায় জড়িত 3 জঙ্গির ছবি দিয়ে কাশ্মীরের সোপিয়ানে পোস্টার। খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার। এদের মধ্যে একজন কাশ্মীরি, বাকি 2 জন পাকিস্তানের বাসিন্দা। আপাতত সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তানকে বিশ্বাস নেই। সীমান্তবর্তী নয় রুটে বিমান চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার। বিমানবন্দর খুললেও স্বাভাবিক হল না বিমান পরিষেবা। অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মাত্র। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার হাতে প্রচণ্ড মার খেয়ে গোটা বিশ্বে আবেদন জানিয়েছে পাকিস্তান। 10ই মে পাক সেনার ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে বলেন, আর সন্ত্রাসবাদী তৎপরতা এবং সেনা তৎপরতা দেখা যাবে না। এরপর ভারত সংঘর্ষ বিরতি বিবেচনা করেছে। पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा, तो भारत ने भी उस पर विचार किया। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। साथियों, भारत की तीनों सेनाएं, हमारी एयरफोर्स, हमारी आर्मी और हमारी नेवी, हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स बीएसएफ, भारत के अर्धसैनिक बल लगातार अलर्ट पर है। सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। সেনা এবং বিদেশ সচিবের মতোই মোদীর বার্তা, পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी।
কোনো ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত, আর সন্ত্রাসবাদীদের চোখ রাঙানিও সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। টেরর ও টক, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। রক্ত ও জল কখনো একসঙ্গে বইতে পারে না। সোমবার স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। সিন্ধুর এক ফোঁটা জল পাবে না পাকিস্তান। শুধু তাই নয়, মোদীর আরও বার্তা, সন্ত্রাস ও বাণিজ্য, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে কখনো চলতে পারে না। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकते। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, ভারত যুদ্ধ চায় না। ভগবান বুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শান্তির পথে যেতে গেলেও কখনো কখনো শক্তি প্রয়োগের দরকার হয়। ভারত শান্তি রক্ষার প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে, এবং ভারত যে শক্তিশালী সেটা অপারেশন সিন্দুর প্রমাণ করেছে। प्रिय देशवासियों, आज बुद्ध पूर्णिमा है। भगवान बुद्ध ने हमें शांति का रास्ता दिखाया है। शांति का मार्ग भी शक्ति से होकर जाता है। मानवता शांति और समृद्धि की तरफ बढ़े, हर भारतीय शांति से जी सके, विकसित भारत के सपने को पूरा कर सके, इसके लिए भारत का शक्तिशाली होना बहुत जरूरी है। ভারত পাকিস্তানের গোটা 10 বিমান ঘাঁটি এবং রেডার সাইট গুড়িয়ে দিলেও পাকিস্তানের পাল্টা ড্রোন এবং মিসাইল আক্রমণ ভারতের কোনো সামরিক আস্তানাকে ছুঁতে পারেনি। কিভাবে কাজ করেছে ভারতের এয়ার ডিফেন্স, সোমবার সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করলেন ভারতের 3 বাহিনীর 3 ডিজিএমও। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের সব সামরিক ঘাঁটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। প্রয়োজনে আবার পাকিস্তানকে জোরালো আঘাত করবে ভারত। This brings me to the point, how have Indian forces managed to minimize the damage to both civilian and military infra in the country, in spite of the unrelenting efforts by the Pakistani forces? Most of you and the majority populace within the country have had a lot to say about the layered and integrated air defense systems put in place by the Indian Armed Forces, which includes the assets of the Indian Army, the Indian Navy, in addition to the primary air defense assets of the Indian Air Force. As you all are well aware, this robust AD system comprises of a large variety of multi-layered AD sensors and weapon systems, from point defense weapons like the low-level air defense guns, shoulder-fired manpads, and short-range surface-to-air missiles or SAMs, to area defense weapons like the air defense fighters and longer-range surface-to-air missiles within our inventory. Additionally, the numerous waves of drones and unmanned combat aerial vehicles employed by Pakistan were also thwarted by the indigenously developed
soft and hard kill counter-US systems, and the well-trained Indian air defense personnel. एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशंस को टारगेट कर पाए। ये जो डायग्राम आप अपने सामने देख रहे हैं, ये मुझे एक इंसिडेंट की याद दिला रहा है, और मैं आपको इस उदाहरण के जरिए से एक ये एस्पेक्ट हाईलाइट करना चाहता हूँ। जब मैं स्कूल में था तो तकरीबन मेरे ख्याल से ये 70 का दशक था, और उस समय इंग्लैंड और ऑस्ट्रेलिया के बीच में, आज शायद क्रिकेट की बात भी करनी चाहिए क्योंकि मैं देख रहा था कि विराट कोहली ने टेस्ट क्रिकेट से रिटायरमेंट ले ली। कई भारतीयों की तरह वो मेरे भी फेवरेट क्रिकेटर हैं। तो 70 के दशक में ऑस्ट्रेलिया और इंग्लैंड की फेमस एशेज सीरीज चल रही थी, और उस समय ऑस्ट्रेलिया के दो बहुत तेज गेंदबाज, जो कि क्रिकेट हिस्ट्री में बड़ा उनका नाम है, जेफ थॉमसन और डेनिस लिली, उन्होंने अंग्रेजी बैट्समैन और उनकी बैटिंग लाइनअप को तहस नहस कर दिया था। और ऑस्ट्रेलियंस ने उस समय एक कहावत निकाली थी, दैट फ्रॉम एशेज टू एशेज एंड फ्रॉम डस्ट टू डस्ट, इफ थॉमो डोंट गेट हियर देन लिली श्योरली मस्ट। और अगर आप इस लेयर को देखें तो आप समझ जाएंगे कि मैं आपको क्या बताने की कोशिश कर रहा हूं। तो अगर आप सारे सिस्टम्स को पार कर भी गए तो आपको फिर भी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशन या जो भी चीज को आप टारगेट कर रहे हैं, उसमें पहुंचने से पहले कोई ना कोई इस लेयर्ड ग्रिड का सिस्टम जरूर गिरा देगा। And emphatically state that all our military bases, all our systems continue to remain fully operational and ready to undertake any future missions should the need so arise. ভারত পাক সংঘাতে গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর 5 বীর। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারতের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরের আধিকারিকেরা। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানে 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পরেই পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এমনকি আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও গোলাগুলি থামেনি। তাতেই প্রাণ গিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর 5 সদস্যের। সুরেন্দ্র কুমার মোগা ভারতীয় বায়ুসেনার চিকিৎসক। শনিবার সকালে জম্মু কাশ্মীরের উধামপুরে পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার চিকিৎসক সুরেন্দ্র কুমার মোগার। রাজস্থানের ঝুনঝুনির বাসিন্দা সুরেন্দ্র গত 14 বছর ধরে বায়ুসেনার চিকিৎসা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। উধামপুরে বায়ুসেনার 39 উইং এর সদস্য ছিলেন তিনি। সেনার তরফে শনিবার রাতে তার মৃত্যুর খবর জানানো হয়। রবিবার দুপুরে সুরেন্দ্র দেহ ঝুনঝুনুর বাড়িতে পৌঁছয়। কফিনবন্দি দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। সুরেন্দ্রর স্ত্রী এবং 2 সন্তান রয়েছে, তাদের একজনের বয়স 11, অন্যজনের 8। এম মুরলী নায়েক ভারতীয় সেনার জওয়ান এম মুরলী নায়েক গত 8 তারিখ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ছোড়া গোলায় গুরুতর আহত হয়েছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা মুরলী 2018 সালে সেনার 851 লাইট রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। মুরলীর বাবা এবং মা মুম্বাইয়ে দিনমজুরের কাজ করেন। সেনায় মুরলী চাকরি পাওয়ার পর সেই কাজ ছেড়ে গ্রামে ফেরেন তার মা বাবা। গত বুধবার রাতেও বাড়িতে ফোন করেছিলেন মুরলী, জানিয়েছিলেন নিয়ন্ত্রণ রেখায় প্রচন্ড গোলাগুলি চলছে। তারপরেই বৃহস্পতিবার গভীর রাতে মুরলীর আহত হওয়ার খবর বাড়িতে পৌঁছয়। ভোরের আলো ফুটতেই জানা যায় ছেলে আর নেই। মুরলীর বাবা শ্রীরাম নায়েকের কথায় ছোটবেলা থেকে সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখত ছেলে। সেনার পোশাক ছিল ওর খুব প্রিয়। সবসময় বলতো দেশের সেবায় নিজেকে উৎসর্গ করব। এহেন ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। মোহাম্মদ ইমতিয়াজ সীমান্ত রক্ষী বাহিনী। শনিবার ভারত পাক সীমান্ত লাগোয়া আরএসপুরা সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ গিয়েছে বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজের। ইমতিয়াজ বিএসএফ এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। শনিবার সকালে জম্মুর আরএসপুরা সেক্টরে পাক হামলায় ইমতিয়াজ সহ সীমান্তরক্ষী বাহিনীর 8 জন জওয়ান গুরুতর জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ইমতিয়াজের। এরপরেই সহযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিএসএফ এর উচ্চপদস্থ এক কর্তা বলেন, ইমতিয়াজ আন্তর্জাতিক সীমান্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করেছেন।
জাতির সেবায় বিএসএফ এর এই সাহসী সাব ইন্সপেক্টরের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। ল্যান্স নায়ক দীনেশ কুমার শর্মা, ভারতীয় সেনা। গত 7ই মে জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হন ল্যান্স নায়ক দীনেশ শর্মা। দীনেশ পুঞ্চে সেনার এফডি রেজিমেন্টে কর্মরত ছিলেন। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান টানা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় সেখানে মোতায়েন করা হয়েছিল 5 এফডি রেজিমেন্টের জওয়ানদের। সেই দলে ছিলেন দীনেশও। কিন্তু বুধবার পাকিস্তানের ছোড়া গোলায় তিনি জখম হন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। দীনেশরা 5 ভাই। ভাইদের মধ্যে দীনেশই বড় ছিলেন। তার আরো 2 ভাই সেনায় কর্মরত। এক তুতো ভাইও সেনার মেডিকেল বিভাগে কাজ করেন। সেই তুতো ভাই জানিয়েছেন দীনেশের 2 সন্তান রয়েছে, তাদের বয়স 5 বছর। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। রাইফেলম্যান সুনীল কুমার, ভারতীয় সেনা। জম্মুর আরএসপুরা সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হয়েছেন রাইফেলম্যান সুনীল কুমার। সুনীল জম্মুর ত্রেওয়া গ্রামের বাসিন্দা। 11ই মে তার দেহ বাড়িতে নিয়ে আসা হয়। যথোচিত সম্মানের সঙ্গে সারা হয় শেষকৃত্য। সাংবাদিক বৈঠকে ডিজিএমও ঘাই আরও জানিয়েছেন, অপারেশন সিন্দুরে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলায় ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ, মুদাস্সার আহমেদ সহ 100-রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। তারপর থেকেই পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় সশস্ত্র বাহিনীর 5 সদস্য ছাড়াও প্রাণ গিয়েছে সাধারণ মানুষেরও। গত 7 থেকে 10ই মের মধ্যে ভারতীয় সেনার জবাবি হামলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রায় 30 থেকে 40 জন জওয়ানের মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও সোমবার সমাজ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন। 123টি টেস্টে 9,230 রান রয়েছে কোহলির। গড় 46.85। শতরান 30টি, অর্ধশতরান 31টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। সমাজ মাধ্যমে কোহলি লিখেছেন, 14 বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখনও জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। তিনি আরও লিখেছেন, সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন একথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি রাজি হননি। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকে টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে 100 রান করলেও বাকি সিরিজে ব্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুক, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায় তাহলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতন তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না। দেশের হয়ে 123টি টেস্ট খেলে কোহলি করেছেন 9,230 রান। গড় 46.85। 30টি শতরান এবং 31টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত 254 রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রান। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।